হরিয়ানার এক ছোট গ্রামে এক কৃষকের ঘরে একটি শিশুর জন্ম হল। যখন সেই শিশুটির ৪ বছর বয়স হল, তখন সে তার বাবা মাকে এমন একটি কথা বলল, যা শুনে যে কারোর মাথা ঘুরে যেতে পারে। সে বলল, আমার নাম দেবাংশ নয়, আমার নাম কর্নেল রঘুবীর। আমি একজন আর্মি অফিসার, দিল্লির বাসিন্দা। আমার বয়স ৩৫ বছর। আমার একজন স্ত্রীও আছে, যে গর্ভবতী। আমি একটি মিশনে শহীদ হয়ে গিয়েছিলাম এবং আমি আমার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ফিরে আসব। তাই আমি আবার জন্ম নিয়েছি। ভাবুন, ৪ বছরের শিশুর মুখে এমন কথা! এটি কি কেবলই শৈশবের কল্পনা ছিল, নাকি সত্যিই কোনো পুনর্জন্মের রহস্যময় গল্প? শেষমেশ এই নিরীহী শিশুটির কথার পেছনে কি সত্যি লুকিয়ে আছে? সত্যিই কি এর কোনো পূর্বজন্ম ছিল, নাকি এই শিশুটি শুধু একটি গল্প শোনাচ্ছে? আসুন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানি এই ভিডিওতে। হরিয়ানার সেই ছোট গ্রামে সেদিন একটি শিশুর জন্ম হল। সেদিন খুব উৎসব হচ্ছিল, কিন্তু তারা কি জানত যে এই আনন্দ কয়েকদিনের মধ্যেই উদাস হয়ে যাবে? কৃষক রামপালের ঘরে বহু বছর পর শিশুর কান্না শোনা গিয়েছিল। পণ্ডিতজি বললেন, ছেলেটি দেবীর অংশ, এর নাম দেবাংশ রাখো। দেবাংশের বেড়ে ওঠা সাধারণ কৃষক পরিবারেই হতে লাগল, কিন্তু তার অভ্যাসগুলো ছিল অসাধারণ। সে যত বড় হতে লাগল, তার আচরণ গ্রামের বাকি শিশুদের থেকে একেবারে আলাদা ছিল। যে বয়সে শিশুরা মাটিতে গড়াগড়ি দিত, মার্বেল খেলত, সেই বয়সে দেবাংশ ভোর ৪টে ঘুম থেকে উঠে যেত। সে তার ছোট ছোট পায়ে ক্ষেতের আলের ওপর দিয়ে দৌড়াত, ঠিক যেন কোনো সেনা প্রশিক্ষণ নিচ্ছে। রামপাল এবং তার স্ত্রী হাসতেন, আমাদের ছেলে তো পহলবান হবে। কিন্তু এখানেই কথা শেষ হতো না। দেবাংশ কাঠের তক্তা জোড়া লাগিয়ে বন্দুক বানাত এবং অদ্ভুত ভাষায় শত্রুদের উপর চিৎকার করত। সে ৩ বছর বয়সে এমন জিদ ধরল যে রামপালকে শহরে গিয়ে তার জন্য একটি আর্মি অফিসারের পোশাক সেলাই করে আনতে হল। সে সেটি পরে ঘুরত এবং গর্বের সাথে বুক ফুলিয়ে রাখত। সবচেয়ে অদ্ভুত বিষয়টি রাতে ঘটত। দেবাংশকে প্রায়শই ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন আসত। সে দেখত যে একজন সুন্দরী মহিলা, যাকে সে স্বপ্নে প্রিয়া বলত, কাঁদছিল এবং তার কবজিতে কিছু একটা বাঁধছিল এবং বলছিল, ফিরে অবশ্যই এসো। তারপর সে দেখত যে সে কোনো এক বরফে ঢাকা পাহাড়ে আছে। গুলির আওয়াজ আসছিল, ঘোর যুদ্ধ হচ্ছিল, আর প্রতিবার স্বপ্ন কি একই জায়গায় শেষ হতো। ৩টি গুলি তার বুকে লাগত। একটি জোরালো বোমা বিস্ফোরণ হতো, আর অন্ধকারে ডুবে যাওয়ার আগে সে সেই মহিলার সাথে করা প্রতিশ্রুতি মনে করত, আমি অবশ্যই ফিরে আসব। তারপর সে ঘামে ভেজা অবস্থায় প্রিয়া বলে চিৎকার করে জেগে উঠত। রামপাল এবং তার স্ত্রী ঘাবড়ে যেত। তাদের মনে হতো ছেলেটির নজর লেগেছে। যখন দেবাংশর ৫ বছর বয়স হল, ততদিনে তার বাবা মা তার কর্মকাণ্ডের অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন যা ঘটল, তা তাদের দুনিয়া কাঁপিয়ে দিল। রামপাল ক্ষেত থেকে ফিরল তো দেখল দেবাংশ ঘরের উঠোনে বসে জোরে জোরে কাঁদছে। রামপাল তাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করল, কি হলো বাবা, কেউ মেরেছে নাকি? দেবাংশ তার ছোট হাত দিয়ে রামপালের হাত ঝটকে দিল এবং রাগের সাথে বলল, আপনি আমার বাবা নন? আমি এখানে কিভাবে এলাম? আমার স্ত্রী আর আমার সন্তানেরা কোথায়? রামপাল আর তার স্ত্রীর হুঁশ উড়ে গেল। ৫ বছরের শিশু স্ত্রী সন্তানের কথা বলছে। তাদের মনে হল তাদের ছেলের ওপর কোনো অশুভ আত্মা ভর করেছে। তারা ঝাড়ফুঁক করালো, মন্দির মসজিদ নিয়ে গেল, তাবিজ পড়ালো। কিন্তু দেবাংশের অবস্থার উন্নতির পরিবর্তে তা খারাপ হতে লাগল। সে এখন বারবার একটি কথা বলত, আপনারা আমার বাবা মা নন। আমার বাবা মা তো একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। আমার নাম দেবাংশ নয়, আমার নাম কর্নেল রঘুবীর। আমি একজন আর্মি অফিসার এবং আমার বয়স ৩৫ বছর। আমার একজন স্ত্রীও আছে যে গর্ভবতী। আমি একটি মিশনে শহীদ হয়ে গিয়েছিলাম এবং আমি আমার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ফিরে আসব। তাই আমি আবার জন্ম নিয়েছি। রামপাল তাকে ধমক দিত, চুপ করে যা, পাগল হয়ে গেলি নাকি? কিন্তু দেবাংশ কাঁদতে কাঁদতে বলত, আমার একজন স্ত্রী আছে, প্রিয়া, সে গর্ভবতী। আমাকে তার কাছে যেতে হবে, তার আমাকে দরকার। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ফিরে আসব। গ্রামে কথা ছড়িয়ে পড়ল যে রামপালের ছেলে পাগল হয়ে গেছে। রামপাল এবং তার স্ত্রী লজ্জার ভয়ে কারুর সাথে চোখ মেলাতে পারতেন না। দেবাংশের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে অনেকবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করত, কিন্তু প্রতিবার গ্রামের লোকজন তাকে ধরে আনত। একদিন সে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিল।
সে কেবল একটি রটনা করতে থাকল, আমাকে প্রিয়ার কাছে যেতে হবে। রামপাল এবং তার স্ত্রী, যারা বেচারা কিছু বুঝতে পারছিলেন না, তারা তাদের সন্তানকে হারাতে চাইছিলেন না। তারা দেবাংশকে একটা ঘরে বন্ধ করে রাখতে শুরু করল। যদি তাদের ছেলে সত্যি সত্যি বাড়ি থেকে পালিয়ে যায়? তারা অসহায় ছিলেন। তাদের মাথায় আসছিল না যে এটা কেমন লীলা। ছেলের খারাপ অবস্থা দেখে একদিন রামপালের ধৈর্য জবাব দিল। সে ক্লান্ত হয়ে গ্রামের প্রধানের কাছে পৌঁছাল এবং তার পায়ে পড়ে গেল। প্রধানজি, আমার ছেলে, সে পাগল হয়ে গেছে। রামপাল কাঁদতে কাঁদতে সব কথা বলল। সে নিজেকে দিল্লির কোনো কর্নেল রাঘবীর বলে যে তার স্ত্রী আছে, তাকে তার কাছে যেতে হবে। সে দিল্লির পুরো ঠিকানা বলে। আমি কি করি প্রধানজি? আমার একমাত্র ছেলে, আর আমরা তাকে হারাতে চাই না। প্রধানও রামপালের কথা শুনে হতবাক হয়ে গেলেন। 5 বছরের ছেলে আর কর্নেল, এই কেমন করে হতে পারে? প্রধান কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, রামপাল, কথাটা তো অদ্ভুত, কিন্তু ছেলের জিদ এবং যে ঠিকানাগুলো সে বলছে, আমার মনে হয় এই রহস্যের খোঁজ দিল্লি গিয়েই পাওয়া যাবে। আমাদের ওই ছেলেটিকে দিল্লি নিয়ে যেতে হবে। প্রধানের মনে পড়ল যে তার একজন আত্মীয় কণিকা দিল্লি পুলিশের এসপি। প্রধান তৎক্ষণাৎ এসপি কণিকার কাছে ফোন লাগালেন। কণিকা বেটি, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কণিকা বলল, জি বলুন চাচা। প্রধান সংক্ষেপে দেবাংশের বিষয়ে সব বললেন। ওই বাচ্চাটি একটা নাম আর ঠিকানা বারবার বলছে, কর্নেল রাঘবীর আর তার স্ত্রী প্রিয়া। একটু খোঁজ নাও তো বেটি, ওই ঠিকানায় এমন কেউ থাকে বা থাকতো কি না। কণিকা, যে প্রমাণ আর যুক্তিতে বিশ্বাসী ছিল, তার কাছে এই কথাটি অর্থহীন লাগল। প্রধানজি, আপনিও কি কুসংস্কারে জড়িয়ে পড়লেন? কোনো শিশু গল্প শোনাচ্ছে হয়তো। প্রধান অনুরোধ করল, শুধু একবার খোঁজ নাও বেটি, শিশুর প্রাণের প্রশ্ন। কণিকা অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিল। পরের দিন সকালে প্রধানের ফোন বাজল। ফোনে কণিকা ছিল এবং তার গলায় আতঙ্ক ছিল। প্রধানজি, যে ঠিকানা আপনি বলেছিলেন তা ঠিক। ওই ঠিকানায় কর্নেল রাঘবীর নামে একজন আর্মি অফিসার থাকতেন। 4 বছর আগে একটি গোপন মিশনের সময় তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। তার স্ত্রীর নাম প্রিয়া এবং তার একটি 4 বছরের ছেলেও আছে। এটি শুনেই প্রধানের গায়ে কাঁটা দিল। সে স্তব্ধ হয়ে গেল। তার মাথায় আসছিল না যে এটা কিভাবে সম্ভব। কণিকা আরও বলল, প্রধানজি, এই বিষয়টি খুব গুরুতর। এটা আর্মি এবং সরকারের সাথে সম্পর্কিত। হতে পারে এটি কোনো ষড়যন্ত্র। আমি এই বিষয়ে নিজে তদন্ত করব। আমি এখনই হরিয়ানার জন্য রওনা হচ্ছি। প্রধান দ্রুত রামপালের বাড়ির দিকে দৌড়াল। রামপাল, তোমার ছেলে যা বলছে তা সত্যি। সত্যি দিল্লিতে একজন আর্মি অফিসার থাকত, রাঘবীর নামের, যে শহীদ হয়ে গিয়েছিল। তার স্ত্রীর নাম প্রিয়া এবং একটি 4 বছরের ছেলেও আছে। রামপালের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হে ভগবান, তাহলে কি এটা পুনর্জন্ম? তার ভয় হতে লাগল যে সে হয়তো তার ছেলে দেবাংশীকে হারিয়ে ফেলবে। প্রধান বলল, জানি না। কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে এসপি কণিকা এখানে আসছেন। তিনি নিজেই এই সত্যতা খুঁজে বের করবেন। কয়েক ঘন্টা পর গ্রামের ধুলোভরা রাস্তায় একটি পুলিশ জিপ এসে থামল। জিপ থেকে একজন তেজস্বী, প্রতাপশালী উর্দি পরা মহিলা অফিসার নামলেন, এসপি কণিকা। কণিকা প্রমাণে বিশ্বাস করতেন। পুনর্জন্মর মতো কথাকে তিনি কুসংস্কার মনে করতেন না। তার মাথায় কেবল একটি সন্দেহ ছিল, এই শিশুটি একজন শহীদ কর্নেল এবং তার স্ত্রী সম্পর্কে এত সঠিক তথ্য কিভাবে জানে। কোথাও এটা সন্ত্রাসবাদের সাথে জড়িত কোনো ব্যাপার তো নয়। কোথাও এই শিশুটিকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। কণিকা এসে জিজ্ঞাসা করল, কোথায় সেই শিশুটি? দেবাংশী, যে একটি ঘরে বন্দী ছিল, তাকে বাইরে আনা হলো। এসপি কণিকাকে দেখেই দেবাংশীর চোখে একটি অদ্ভুত দ্যুতি এলো। তার পুরো বিশ্বাস ছিল যে এই অফিসার তার কথা অবশ্যই বুঝবেন। দেবাংশী কণিকার মেম প্লেট পড়ল এবং একজন সেনার মতো সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ভালোই হলো এসপি কণিকা, আপনি এখানে চলে এসেছেন। দয়া করে আমাকে আমার স্ত্রী এবং সন্তানের কাছে নিয়ে চলুন। কণিকা দেবাংশীর কথা শুনে চমকে গেলেন। এই 5 বছরের শিশুর গলায় যে আত্মবিশ্বাস ছিল, তা কোনো শিশুর নয় বরং কোনো অভিজ্ঞ মানুষের মনে হচ্ছিল। কণিকা তার ডায়েরি বের করে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম কর্নেল রাঘবীর, দেবাংশী দ্রুত উত্তর দিল। কণিকা ব্যঙ্গের সাথে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি এখানে কিভাবে এলে কর্নেল? আমি জানি না আমি এখানে কিভাবে এলাম। 4 বছর আগে আমি সীমান্তে ছিলাম, অপারেশন থান্ডারে, আমার পুরো দলের সাথে। আমরা এক এক করে সন্ত্রাসবাদীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলাম। আর ঠিক তখনই হঠাৎ আমার 3টি গুলি এখানে। আমি তার বুকে হাত রাখল, বুকে লাগল, আর তারপর আগুন আর ধোঁয়া, সব ধোঁয়া। কণিকার হাত কাঁপতে শুরু করল। অপারেশন থান্ডার একটি টপ সিক্রেট মিশন ছিল, যার তথ্য জনসাধারণের মধ্যে ছিল না। কণিকা নিজেকে সামলে নিয়ে একটি শেষ, সবথেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাঘবীর, যেমনটা তুমি বললে 4 বছর আগে যে দুর্ঘটনা ঘটেছিল, তারপর এবং এখানে জন্ম নেওয়ার আগে তুমি কোথায় ছিলে? ওই 4 বছর তুমি কি করেছ? দেবাংশী তার কপালে চাপ দিল,
চোখ বন্ধ করল। তারপর সে যা বলা শুরু করল তা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সকলের আত্মা কেঁপে উঠল। যখন ধোঁয়া সরল, দেবাংশী ধীর গলায় বলল, আমার দলের লোকেরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি চিৎকার করলাম, আরে আমি ঠিক আছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু আমার কথা কেউ শুনছিল না। আমি বাড়ি গেলাম, প্রিয়া কাঁদছিল। আমি তাকে বললাম, প্রিয়া তুমি কাঁদছ কেন? আমি তো এখানেই আছি। কিন্তু সেও আমার কথা শুনল না। আমি জোরে জোরে চিৎকার করতে থাকলাম, কিন্তু কেউ আমার দিকে মনোযোগ দিল না। দেবাংশীর চোখ ভরে এলো। আমি বহু বছর ধরে ওই বাড়ির আশেপাশে ঘুরতে থাকলাম, আর তারপর একদিন হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ধরে এক ঝটকায় একটা ডিমের মতো জিনিসে বন্ধ করে দিল আর আমাকে এখানে পাঠিয়ে দিল। সেদিন মিশনে যাওয়ার আগে প্রিয়া আমাকে আটকাচ্ছিল, কিন্তু দেশের রক্ষা করাই আমার কর্তব্য ছিল। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি অবশ্যই ফিরে আসব। আর যখন আমি আজ 4 বছর পর ফিরে এসেছি, তখন কেউ আমাকে আমার প্রিয়ার সাথে দেখা করতে দিচ্ছে না। এই কথা বলতে বলতে দেবাংশু ফুঁপিয়ে কেঁদে উঠল। রামপাল, তার স্ত্রী এবং প্রধানের চোখ থেকেও জল বেরিয়ে এলো। এসপি কণিকা, যাকে পাথর হৃদয়ের বলে মনে করা হতো, তার চোখও ভিজে উঠল। কিন্তু কণিকা তখনও দ্বিধায় ছিল। এটা কি সত্যি পুনর্জন্ম, নাকি এটা কোনো খুব গভীর ষড়যন্ত্র? কণিকা রায় শোনালেন, আমাদের একে দিল্লি নিয়ে যেতে হবে। সব দুধ কা দুধ, পানি কা পানি সেখানেই হবে। রামপালের ভয় হচ্ছিল, যদি এ সত্যিই কর্নেল রঘুবীর হয়, তাহলে কি প্রিয়া তাকে নিজের কাছে রেখে দেবে? সে কি তার ছেলে দেবাংশুকে হারিয়ে ফেলবে? কিন্তু এখন পিছু হটার কোনো রাস্তা ছিল না। ঠিক সেই মুহূর্তে দেবাংশু, তার বাবা রামপাল, গ্রামের প্রধান এবং ইস্পি কণিকা পুলিশ জিপে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। ঘণ্টার পর ঘণ্টা সফরের পর অবশেষে তারা দিল্লি পৌঁছালেন। কণিকা ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও। তিনি দেবাংশের দিকে ফিরলেন। ঠিক আছে কর্নেল রঘুবীর, এবার তুমি আমাদের রাস্তা দেখাও। আমরাও তো দেখি তোমার নিজের বাড়ির কথা মনে আছে কিনা। কণিকা তখনও তার পরীক্ষা নিচ্ছিলেন। দেবাংশু কোনো দ্বিধা ছাড়াই জিপ থেকে নামল। দিল্লির অজানা রাস্তায় সে এমনভাবে হাঁটছিল যেন বহু বছর ধরে এখানেই থাকে। সে আত্মবিশ্বাসের সাথে এক গলি থেকে অন্য গলিতে মোড় নিল। এখান থেকে ডান দিকে নিন, ওই লালবাতির পর যে কাঠটি আছে সেখানে। রামপাল এবং প্রধান হতবাক হয়ে গেলেন। দেবাংশু আজ পর্যন্ত দিল্লি তো দূরের কথা, তার গ্রামের বাইরেও যায়নি। কিছু দূর হাঁটার পর দেবাংশু একটি বড় গেট দেওয়া বাড়ির সামনে এসে থামল। দাঁড়িয়ে যান, সে কণিকাকে বলল, এটাই আমার বাড়ি। কণিকা বাড়ির বাইরে লাগানো নেম প্লেট দেখলেন, কর্নেল রঘুবীর সিং, শহীদ। কণিকার বুক জোরে ধরফর পড়ে উঠল। তিনি দরজার ঘণ্টি বাজালেন। ভেতর থেকে দরজাটি একজন সুন্দরী যুবতী মহিলা খুললেন, যিনি সাদা শাড়ি পরেছিলেন। তার চোখে একটি অদ্ভুত বিষণ্ণতা ছিল। দেবাংশু তাকে দেখেই চিনতে পারল। সে দরজায় দাঁড়িয়ে থেকেই বলল, প্রিয়া, তুমি সাদা বিধবা শাড়ি কেন পরেছ? আর তুমি সিঁদুর কেন লাগাওনি? আমি তো বেঁচে আছি, আমি ফিরে এসেছি। ভাবুন, একটি ছোট 5 বছরের শিশুর মুখ থেকে এমন কথা শুনে সেই মহিলার হৃদয়ে কি ঘটেছিল। প্রিয়া বিস্মিত হয়ে গেলেন। সে কিছু বুঝতে পারল না। তারপর তার চোখ এসপি কণিকার উদ্দির উপর পড়ল। তার মুখ রাগে লাল হয়ে গেল। এটা কি মজা করছেন ম্যাডাম? কেই শিশুটি? এর কোনো ধারণা আছে সে কি বলছে? আমার ক্ষতে নুন ছেটাতে এসেছেন আপনারা, চলে যান এখান থেকে। কণিকা ইচ্ছেকৃতভাবে চুপ থাকলেন। তিনি প্রিয়া এবং দেবাংশু দুজনেরই প্রতিক্রিয়া দেখতে চাইছিলেন। তখনই দেবাংশু আরও বলল, আরে প্রিয়া, চিনতে পারছো না আমাকে? আমি তোমার স্বামী রঘুবীর। যখন আমি 4 বছর আগে মিশনে যাচ্ছিলাম, তুমি আমাকে আটকাচ্ছিলে, আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ফিরে আসব। দেখো, আমি এসে গেছি। আর তুমি আমার কবজিতে একটি কালো তাবিজও বেঁধে দিয়েছিলে, মনে আছে তোমার? আর আমাদের সন্তান কোথায়? মেয়ে হয়েছে না ছেলে? প্রিয়ার হাত পা কাঁকে শুরু করল। একটি 5 বছরের শিশু, তার স্বামী এবং তাদের মধ্যেকার সেই শেষ সাক্ষাৎ, সেই তাবিজ, এই কথাগুলো শুধুমাত্র তাদের দুজনকে জানা ছিল। এই শিশুটি কিভাবে জানে? প্রিয়ার চোখে জল চলে এলো। তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। সে সেখানে দরজায় পড়ে যেত যদি না কণিকা তাকে সামলে নিত। দয়া করে ম্যাম, আমাদের ভেতরে আসতে দিন, কথাটি খুব জরুরি। সকলেই ঘরের ভেতরে প্রবেশ করলেন। কণিকা প্রিয়াকে আকাকে একটি ঘরে নিয়ে গিয়ে এবং তাকে শুরু থেকে সব কথা বোঝালেন। এই শিশুটি হরিয়ানার একটি গ্রামের, এর নাম দেবাংশু। এ নিজেকে তোমার স্বামী কর্নেল রঘুবীর বলে। এ বলে যে পুনর্জন্ম হয়েছে। প্রিয়ার জন্য এই কথাগুলোতে বিশ্বাস করা অসম্ভব ছিল। এটা বাজে কথা, কেউ আমার স্বামীর স্মৃতি নিয়ে ফায়দা তুলছে, এটা কোনো ষড়যন্ত্র হতে পারে। কিন্তু সে অপারেশন থান্ডারের বিষয়ে জানে, সে সেই তাবিজের বিষয়ে জানে, এবং সে তোমাকে চিনতে পেরেছে। ঠিক সেই সময়ে দেবাংশুর চোখ ঘরের ভেতরে দেওয়ালে ঝোলানো একটি ছবির ওপর পড়ল। সেই ছবিতে মালা ঝোলানো ছিল। সেই ছবিটি রঘুবীরের ছিল, অর্থাৎ তার পূর্বজন্মের।
ছবির উপর মালা দেখে দেবাংশুর ভেতরে রাগের ঢেউ উঠল। সে সঙ্গে সঙ্গে মালাটি খুলে ফেলে দিল এবং জ্বলে বলল, এই আমার ছবিতে মালাকে লাগিয়েছে, আমি তো এখনও বেঁচে আছি। এটা দেখে প্রিয়া এবং কণিকা বিস্মিত হয়ে গেল। দেবাংশু পলকের মধ্যে তার পূর্বজন্মের রূপ চিনে নিয়েছিল। ঠিক সেই সময় দেবাংশুর চোখ ভেতরের ঘরে পড়ল, যেখানে একটি ছোট্ট শিশু খেলনা নিয়ে খেলছিল। দেবাংশু দৌড়ে সেই শিশুটির কাছে গেল এবং তাকে একজন বাবার মতো করে জোরে জড়িয়ে ধরল। সে তাকে চুমু খেতে লাগল। আমার ছেলে, সে কাঁদতে কাঁদতে বলল। এই দৃশ্যটা কত অদ্ভুত ছিল। প্রায় একই বয়সে দুটি শিশু, আর একজন বলছিল যে সে অন্যজনের বাবা। প্রকৃতির খেলা সত্যি অদ্ভুত হয়। প্রিয়া এসব দেখে কাঁপছিল। সে নিজেকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে দেবাংশুর কাছে গেল। যদি তুমি রঘুবীর হও তাহলে বলো, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? দেবাংশু সঙ্গে সঙ্গে বলল, আর্মি ক্যান্টিনে। তুমি আমার উড্ডিতে কফি ফেলে দিয়েছিলে। প্রিয়ার চোখ বড় হয়ে গেল। যদি তুমি রঘুবীর হও তাহলে বলো, আমি এই বাড়িতে কি পরিবর্তন করেছি তোমার যাওয়ার পর? দেবাংশু পুরো বাড়ি দেখল। তুমি আমার স্টাডি রুমকে স্টোর রুম বানিয়ে দিয়েছ, আর বেডরুমের দেয়ালে রং নীল করিয়ে দিয়েছ। আমার নীল পছন্দ ছিল না। প্রিয়া এবার নিজেকে আর আটকাতে পারল না। সে মেঝেতে বসে কাঁদতে লাগল। দেবাংশু বিয়ের অ্যালবামে বাড়ির প্রত্যেক সদস্যকে, রঘুবীরের প্রত্যেক বন্ধুকে চিনতে পারল। রামপাল, প্রধান এবং প্রিয়া সকলের বিশ্বাস হয়ে গেল যে এই রঘুবীরই এর পুনর্জন্ম হয়েছে। কিন্তু এসপি কণিকার মনে তখন একটি শেষ সন্দেহ ছিল। কণিকা প্রিয়াকে বললেন, এই সব কথা হয়তো কেউ একে শিখিয়ে দিয়েছে। আমাকে একটি শেষ পরীক্ষা নিতে হবে। কণিকার এই কেসটি বন্ধ করতে হতো। তার শক্তিশালী প্রমাণ চাই। তিনি তার ফোন থেকে আর্মি হেডকোয়ার্টারে কথা বললেন। আমার কর্নেল রঘুবীরের অপারেশন থান্ডার দলের সমস্ত জীবিত জওয়ান এখনই এখানে চাই। কিছুক্ষণ পর আর্মির একটি জিপ সেখানে পৌঁছালো। তা থেকে 4 জন ছেনে নামল। তারা অবাক হচ্ছিলেন যে কেন একজন শহীদ কর্নেলের বাড়িতে ডাকা হয়েছে। কণিকা দেবাংশুকে বললেন, চিনতে পারো এদের? দেবাংশু সেই 4 জনকে দেখল এবং হাসল। সে এক এক করে সকলের কাছে গেল। সুবেদা শর্মা, তোমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? পাটিল, তুই এখনও ধূমপান ছাড়িসনি? শেখর, মনে আছে কাশ্মীরে আমরা কিভাবে এই বাংকারে ফেসে গিয়েছিলাম? দেবাংশু এক এক করে সকলের নাম নিচ্ছিল এবং তাদের সাথে কাটানোর সেই মুহূর্ত আর সেই কথাগুলি বলছিল যা শুধুমাত্র তাদের এবং তাদের কর্নেলের মধ্যেকার ছিল। সমস্ত আর্মি জওয়ান হতভাগ হয়ে গেলেন। তাদের চোখে জল ছিল। তারা বুঝে গেলেন যে তাদের সামনে কে দাঁড়িয়ে আছে। তারা সেই 5 বছরের শিশুটিকে একজন বড় অফিসারের মতো করে জোরদার স্যালুট করলেন। জয় হিন্দ স্যার। এটা কণিকার জন্য শেষ প্রমাণ ছিল। তিনি তার ডায়েরি বন্ধ করলেন। কেস শেষ হয়ে গিয়েছিল। পুনর্জন্ম, যা তিনি কখনো বিশ্বাস করতেন না, আজ তার চোখের সামনে দাঁড়িয়েছিল। সেই দিনের পর অনেক কিছু বদলে গেল। রামপাল এবং তার স্ত্রী তাদের সন্তানকে হারাতে চাইছিলেন না, আর প্রিয়া তার স্বামীকে আবার যেতে দিতে পারতেন না। সিদ্ধান্ত হল যে রামপাল এবং তার পরিবার দিল্লিতেই প্রিয়ার বাড়ির কাছে থাকবেন। দেবাংশু তার ছেলের সাথে খেলত। দুজনেই একই স্কুলে যেত। এটা একটি অদ্ভুত সম্পর্ক ছিল, যা দুনিয়া বুঝতে পারত না, কিন্তু তারা সবাই এটিকে স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু সময়ের চাকা থামে না। রঘুবীরের আত্মা তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিল। সে ফিরে এসেছিল। দেবাংশু যত বড় হতে লাগল, তার পূর্বজন্মের স্মৃতি ততই ধূসর হতে লাগল। সে অপারেশন থান্ডার ভুলে গেল। সে প্রিয়াকে আন্টি বলতে লাগল, আর তার ছেলেকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করতে লাগল। 8 বছর বয়স হতে হতে দেবাংশুর তার পূর্বজন্ম সম্পর্কে কিছুই মনে থাকল না। সে একজন সাধারণ শিশু হয়ে গেল, যার চোখে এখন কর্নেল রঘুবীরের নয়, বরং দেবাংশুর নিজের স্বপ্ন ছিল। হয়তো রঘুবীর তার প্রতিশ্রুতি পূর্ণ করে দিয়েছিলেন, এবং এখন তিনি চাইছিলেন যে দেবাংশুর নিজের জীবন বাঁচুক। সেই দুর্ঘটনার পর রামপাল, তার স্ত্রী এবং দেবাংশু তাদের গ্রামে ফিরে গেলেন। এখন সেই বাড়িতে কেবল প্রিয়া থেকে গেলেন, শরীরে একা, কিন্তু মনে তখনও রঘুবীরের সাথে যুক্ত। চারপাশে রঘুবীরের স্মৃতি ছিল। দেয়ালে তাদের হাসিখুশি ছবি, আলমারিতে যত্নে রাখা তাদের জিনিসপত্র, এবং সবচেয়ে বড় প্রতীক তাদের ছেলে, যার মধ্যে প্রিয়া প্রতিদিন রঘুবীরের প্রতিচ্ছবি দেখতেন। সে শিশুটির চোখের দিকে তাকালে তার মনে হতো যেন রঘুবীর এখনও এখানেই আছে। এই গল্পটি শুধু পুনর্জন্মের নয়, এটা সেই প্রতিশ্রুতির গল্প যা মৃত্যুও ভাঙতে পারল না। এটা সেই কর্তব্যের গল্প যা পৃথিবী থেকে দূরে গিয়েও বেঁচে থাকে, এবং এটা সেই প্রেমের গল্প যা জন্ম, মৃত্যু এবং সময় তিনটেরই সীমাকে ছাড়িয়ে যায়। দেবাংশু তার পূর্বজন্মের ঋণ শোধ করে দিল, আর রঘুবীর তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন, আমি ফিরে আসব। কিন্তু জীবনের সত্যও এটাই, স্মৃতি যতই ধূসর হয়ে যাক, সম্পর্ক যতই নতুন রূপ নেক, কিন্তু হৃদয় সেই জিনিসগুলিকে কখনো ভোলে না
যাদের সে সত্যই নিজের বলে মেনে নিয়েছে। আজও দিল্লির সেই কোঠাবাড়িতে প্রিয়া যখন তার ছেলের চোখে তাকান, তখন তিনি রঘুবীরের ঝলক দেখতে পান। আর হরিয়ানার সেই গ্রামে রামপাল যখন দেবাংশুকে খেলতে দেখেন, তখন তিনি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান যে তার ছেলে এখন পুরোপুরি তার কাছে আছে। দুটি বাড়ি, দুটি জীবন, দুটি সম্পর্ক এবং একটি আত্মা। প্রকৃতির খেলাকে ভালা কে বুঝতে পেরেছে? হয়তো কিছু প্রশ্নের উত্তর মানুষের কাছে থাকে না, কিছু রহস্য ঈশ্বরই আগলে রাখেন। যদি আপনাদের এই রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী গল্পটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমন রহস্যময় গল্পের জন্য বেল আইকন টিপতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ মনে রাখবেন, প্রতিটি জন্ম একটি নতুন গল্প, কিন্তু কিছু প্রতিশ্রুতি অমর হয়। ধন্যবাদ।